আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যার প্রধান আসামি স্বাধীনকে মহানগরের শিববাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া শাহজালাল নামে আরেকজনকে গতরাতে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। সে কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। এ নিয়ে তুহিন হত্যার ঘটনায় মোট 7 জনকে আটক করা হলো। এর আগে শুক্রবার রাতে 5 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করে র্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে আবারও গণরুম, গেস্ট রুম কালচারে শিক্ষার্থীদের নির্যাতন করা হতে পারে। কমিটি বাতিলের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে প্রক্টর জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। শুক্রবার মধ্যরাতে আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের প্রতিবাদ ছাত্রদলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গত বছর 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 18টি হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় ছাত্রদল। এর প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাজনীতির এজেন্ডা ঢোকানোর চেষ্টা করেছে। তাদের আশঙ্কা, ছাত্রলীগ যে কায়দায় হলগুলোতে ত্রাসের রাজনীতি করেছিল আবারও তা ফিরতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আজকে অফিসিয়ালি হল কমিটি প্রকাশ করছে। তা আমরা শিক্ষার্থীদের আসলে যে জিনিসটা চাইছি, শিক্ষার্থীদের মধ্যে যে ভয়টা কাজ করে, যে ছাত্রলীগের আমলে যে ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছিল, শিক্ষার্থীদেরকে যেভাবে জিম্মি করে রাখা হতো, তাদের নিজেদের বিভিন্ন প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, ওই ধরনের কালচার আবার কোনো পুনরাবৃত্তি হবে কিনা। তারা এই হল কমিটিটা ঘোষণার মাধ্যমে কিন্তু জুলাইয়ের সাথে গাদ্দারি করলো, স্বার্থপরতা করলো। তো অবশ্যই জুলাইয়ের সাথে গাদ্দারি করা কাউকে তো আমরা পজিটিভলি নিতে পারি না। যদি হলে ছাত্র রাজনীতি চলে আসে তাহলে সেই আবার আমাদের গণরুমে, গেস্ট রুমে ফিরে যেতে হবে। এই ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারছি। ডাকসু নির্বাচনের আগে এ ধরনের কমিটি ঘোষণাকে ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকেই। তারা জানান, শিবির সহ অনেক দলেরই হলে অঘোষিত কমিটি রয়েছে। প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রশাসনের ভূমিকা আমি বলতে চাই খুবই বাজে। তারা আমাদের স্টুডেন্টদেরকে, মানে আমাদের সিদ্ধান্তকে তারা টোটালি মূল্যায়ন করে না। এন্ড আমি মনে করি এখানে হচ্ছে টিকে থাকার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নিজেদের ফাইট করে যেতে হয় আর কি। যে সরকারে আসুক না কেন, সেই সরকারের ছাত্র সংগঠন হলে থাকলে তারা তাদের কার্যক্রমগুলো হলের বাইরে করবে, বাট হলের ভিতরে শুধুমাত্র ডাকসু নির্বাচিত প্রতিনিধিরাই হলের কার্যক্রমগুলো দেখাশোনা করবে। শিক্ষার্থীদের দাবির মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। 52 থেকে 71 ছাত্র রাজনীতির গৌরবের ইতিহাস ছিল বাংলাদেশে, কিন্তু গত 20-25 বছরে সেটা অনেকটা ম্লান হয়ে গেছে, যার নেতিবাচক ধারণা দিয়ে গেছে ছাত্রলীগ। তাই গুণগত পরিবর্তন না হলে ছাত্র রাজনীতি আর চাইছে না সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিগত 1 বছরে দেশের ব্যাংক খাত পুনরুদ্ধার, উচ্চ মূল্যস্ফীতি কমানো, ডলারের সহজ প্রাপ্যতা, রিজার্ভ বৃদ্ধি, অর্থ পাচার প্রতিরোধ সহ বেশ কিছু অর্জন ডক্টর ইউনূস সরকারের সাফল্যের ঝুলিতে। সবশেষ মার্কিন পাল্টা শুল্ক হার 37% থেকে কমিয়ে 20% করার সফলতায় প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সময়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই জ্বালানি খাতের উন্নয়ন ও কর্মসংস্থানে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতায় হচ্ছে না নতুন বিনিয়োগ। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ধাক্কা বিধ্বস্ত দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা। দুর্নীতি অর্থ পাচারের মাধ্যমে ধ্বংস করা ব্যাংক খাতকে পুনরুদ্ধারে কোমর বেঁধে নামে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আর্থিক খাত পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরানো, অর্থ পাচার রোধ ও পাচার করা টাকা ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। গঠন করা হয় আর্থিক খাতের দুর্নীতির অনুসন্ধানে শ্বেতপত্র কমিটি সহ কয়েকটি সংস্কার কমিশন। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি ওই প্রশাসনিক সংস্কার এরই মধ্যে যার সুফল মিলতে শুরু করেছে বলে জানালেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক গোলাম মুয়াজ্জেম। তিনি জানান, গেল এক বছরে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি আয় ও রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতিও। টাকার বিনিময় হার যেভাবে পড়ে যাচ্ছিল বা রিজার্ভ যেভাবে পতন শুরু হয়েছিল, সেইখান থেকে ঘুরে দাঁড়ানো এটা একটা উল্লেখযোগ্য অর্জন এবং সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানির একটা উচ্চ প্রবৃদ্ধি সেই জায়গায় একটা বড় ভূমিকা রেখেছে। ব্যাংক খাতের সংস্কারের শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে, যা দীর্ঘমেয়াদে অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে জানান এই অর্থনীতিবিদ। এবার আমরা দেখেছি যে পরিবর্তিত প্রেক্ষাপটে ওই দেশগুলোর আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। ফলে যেটি হয়েছে যে অর্থ এখনো আমাদের প্রাপ্তি হয়নি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেছে, সম্পদ চিহ্নিত করা গেছে, কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ফ্রিজ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ভবিষ্যতে যারা অর্থ পাচার করার জন্য অনুবর্তী হবেন তাদের জন্য যে এক ধরনের সিগন্যাল সেটি দিচ্ছেন, সেটি আমার মনে হয় যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়কালে ওই সময়ের পরিবেশিত প্রেক্ষাপটে কেউ যদি অর্থ পাচারের কথা ভাবেন, তারা হয়তো অন্তত দুবার চিন্তা করবেন। তবে গত এক বছরে অগ্রগতি হয়নি দেশের জ্বালানি খাত বৈদেশিক বিনিয়োগে। নতুন করে কর্মসংস্থান সৃষ্টিতেও অনেকটা পিছিয়ে অন্তর্বর্তী সরকার। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা পাইনি। বিনিয়োগ সহায়ক পরিবেশটি আসলে এই মুহূর্তে নেই। এমনকি রাজনৈতিক অনিশ্চয়তা এখানে আরেকটা বড় রকমের দোদুল্যমানতা তৈরি করেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতা বেশি জরুরি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলেও আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ভোট আয়োজনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের উপর ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ বলেও জানান সিইসি। বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে সংযুক্ত করা হবে। পরে রংপুর বিভাগের ৮ জেলার জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন তিনি। ইলেকশনটাকে অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে, মানুষ যাতে বুঝে যে না এদের মধ্যে কোনো লুকোচুরি নেই, এরা একদম ওপেনলি এটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা দর্শক, রাজধানীতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 31 দফা যিনি দিয়েছেন একটা মানে এই জাতির সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলি আমরা এটাকে, একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সে নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব আমার বলি আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। আমি সব শেষে আজকে আমাকে এখানে
আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন, এটা জাতি কোনোদিন ভুলবে না। আরেকটি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেব জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন র্যাবের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হতে যাচ্ছে। ভোটের পরিবেশ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মতবিরোধ থাকলেও প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এমনটাই আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর 1962 সালে রাকসু গঠিত হয়। এরপর থেকে মোট 14টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ নির্বাচন হয়েছিল 1989 সালে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জোর দাবির পর 28 জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাই যে রাকসুর মাধ্যমে সব পুরোপুরি সিস্টেম চেঞ্জ হবে। রাকসু নির্বাচন থেকে জাতীয় নেতৃত্ব বের হবে, নির্বাচন যেন স্বচ্ছভাবে হয়। ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলো চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হোক সাধারণ শিক্ষার্থীদের মতামত, প্রতিষ্ঠিত হোক যোগ্য নেতৃত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবারও অনুরোধ করব যে আপনারা অন্ধ দলীয়করণ থেকে মুক্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আগস্টের যে চেতনা, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা কাজ করবেন। ছাত্র দল আছে, তারপরে অন্যান্য ছাত্র সংগঠন আছে, সবাই মিলে যেন আমরা রাকসু নির্বাচন সম্পন্ন করতে পারি সেই আহ্বান জানাই। যারাই দেশ নিয়ে ভাবতেছে, যারা ক্যাম্পাসগুলো নিয়ে ভাবতেছে, যারা আলটিমেট পজিটিভ চেঞ্জ চায়, তাদের এই গণতান্ত্রিক ওয়েগুলোতে আসা উচিত। রাকসু নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাঠামোগত পূর্ণতা পাবার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বড় ধরনের কোনো ঘটনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার হয়, বাট স্বাভাবিকভাবে এই কার্যক্রম চালানোর জন্য আমাদের শিক্ষক বৃন্দ সহ তারা যদি ভূমিকা গ্রহণ করে, ছাত্রছাত্রীদের সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে এই নির্বাচন সুন্দর পরিবেশে হবে বলে আমরা আশা করি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্দিহান শিক্ষাবিদদের অনেকেই। ভোট ব্যাহত হয় এরকম কোনো কর্মকাণ্ড থেকে জাতির প্রত্যেকটি সন্তানকে বিরত থাকা উচিত বলে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আগামী 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচনে কেন্দ্রীয় পরিষদে ভিপি ও জিএস সহ 23টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেবেন 25,152 জন শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বগুড়ার ঢাকা মহাসড়কে মাঝরা এলাকার মঞ্জুর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায় গত রাত 12:30টার দিকে সিএনজি চালিত অটোরিকশাকে একটি কোচ ধাক্কা দিয়ে চলে যায়। এই সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আকাশ নিহত হয়। আহত 4 জনকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যায়। নিহত ও আহতদের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলা বনমরিচা গ্রামে। দুর্ঘটনার সাথে সাথে বাসটি পালিয়ে যায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।